জীবনে যে এমন দিন দেখতে হবে কখনো তা ভাবেনি অতসী। সকলের মাঝে থেকেও আজ সে ভীষণ একা। তার দুঃখ ভাগ করে নেওয়ার মতো কোনো লোক তার পাশে নেই। নিজেকে বড়ই রিক্ত, শূন্য, অবহেলিত লাগে। অথচ অতসীর নিজের সম্পূর্ণ পরিবার আছে। তার শ্বশুরবাড়িতে আছেন শ্বশুর শাশুড়ি, বড় ভাসুর, বড় জা, তাদের ছেলেমেয়ে, এবং তারা নিজেরা তিনজন, স্বামী, স্ত্রী ও একমাত্র ছেলে অঙ্কিত। অতসীর শ্বশুরমশাই ব্যবসায়ী মানুষ। নিজেদের ঝাড়াই মশলার বড়সড় দুটি দোকান আছে। মশলার পাইকারি ব্যবসা করেন তারা। একটা দোকান বড় ভাসুর দেখে, অন্যটা শ্বশুরমশাইয়ের সঙ্গে অতসীর স্বামী তাপস দেখাশোনা করে। পরিবারের মতো তাদের ব্যবসাও যৌথ। তাছাড়া তাদের বাড়িতে দুই ভাই, তাপস ও সপ্তক, দুজনের ভীষণ ভাব। অতসী ও তার জায়ের মধ্যে বিশেষ সদ্ভাব নেই। ওই কাজ চালানো গোছের কথাবার্তা আছে, কিন্তু প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন শাশুড়ির মুখের উপরে দুই বউ কেউ কথাবার্তা বলতে পারে না। সংসারে এখনো নীলিমা দেবীর কথাই শেষ কথা। অতসীর শ্বশুরমশাই দেবদুলাল বাবু নীলিমা দেবীর ব্যক্তিত্বকে সম্মান দিয়ে চলেন। আর তাদের দুই পুত্র সপ্তক ও তাপস তো এখনো মাতৃ অন্তঃপ্রাণ। নিজের নিজের বউদের কথাকে দুভাই তেমন পাত্তা দেয় না, বরং বউদের ভালোভাবে বুঝিয়ে দেয়, এ সংসারে আমার মায়ের কথাই শেষ কথা। মায়ের উপরে ওঠার চেষ্টা তোমরা কেউ করো না। তাই কখনো কখনো দুই জাতে মিলে মন প্রাণ ভরে শাশুড়ির সমালোচনা করে। দুই জার ইচ্ছে সংসার ব্যবসা সব ভাগাভাগি করে আলাদা আলাদা সংসার করেন। নিজেদের ছেলেমেয়েদের নিয়ে, স্বামীকে নিয়ে স্বাধীনভাবে নিজেদের মতো সংসার সাজানো। কিন্তু প্রবল প্রতাপান্বিত শাশুড়ির বিরুদ্ধে যাওয়ার সাহস কারও নেই। অপরদিকে অতসীর বাপের বাড়িতে আছে তার মা সুনীতি দেবী ও একমাত্র ভাই রূপম। সম্প্রতি বছর দুই আগে হঠাৎ হার্ট অ্যাটাকে তার বাবা সরোজবাবু মারা যান। একমাত্র ভাই রূপম পুনেতে থাকে, সেখানে একটা কোম্পানিতে চাকরি করে। রূপমের বউ তৃণাও ওই একই কোম্পানিতে কর্মরত। হঠাৎ করে স্বামীর মৃত্যুতে সুনীতি দেবী ভীষণ একা হয়ে পড়েন। তখন একাকিত্ব কাটাতে পুনেতে কিছুদিন ছেলের ফ্ল্যাটে গিয়েছিলেন, কিন্তু সেখানের পরিবেশ, ভাষা, সংস্কৃতি কিছুই মানিয়ে নিতে পারেননি তিনি। তাছাড়া পুনের ফ্ল্যাট কালচার তিনি একদম অভ্যস্ত নন। সারাদিন রাত চার দেয়ালের মধ্যে থেকে হাঁপিয়ে ওঠেন তিনি। তাই পুনেতে কিছুদিন থেকেই নিজের শহর মেদিনীপুরে ফিরে আসেন। মেদিনীপুর শহরের মেন রাস্তার ধারে এলআইসি মোড়ে তাদের বিশাল দোতলা বাড়ি। সেখানে তিনি একা থাকার সিদ্ধান্ত নেন। অবশ্য মেদিনীপুর শহরের অন্য প্রান্তে অতসীদের বাড়ি। তবুও এত বড় বাড়িতে মা একা থাকবে, মনটা খুঁতখুত করে রূপম এবং অতসী দুজনেরই। পুনে থেকে রূপম ফোন করে বলে, দেখ না দিদি, মা কিছুতেই আমার এখানে পুনেতে থাকতে রাজি হলো না। একা কাজের লোকের ভরসায় অত বড় বাড়িতে থাকবি কিভাবে? এখনকার দিনে যা সব ঘটনা ঘটছে, আমি ভীষণ চিন্তিত আছি। তুই মাকে একটু বোঝা। আমাকে একবার ডাকলেই আমি তো সঙ্গে সঙ্গে পুনে থেকে মেদিনীপুর ছুটতে পারবো না। আর তোরও তো যৌথ পরিবার, চাইলেই তুই মাকে নিয়ে গিয়ে তোদের ওখানে রাখতে পারবি না, বা তোর শ্বশুরবাড়িতে মা থাকবেও না। তাহলে ওখানে একা থাকবি কিভাবে? ভাই বোনের এই সমস্যার সমাধানে বলেন, শালাবাবু, মায়ের চিন্তা তুমি করো না। মা তো এখনো শক্ত আছে। এখন থেকে তোমার ফ্ল্যাটে গিয়ে থাকবে কেন? আর মেদিনীপুর শহরে এত বড় বাড়ি ফাঁকা থাকাও ঠিক নয়। মা বাড়িতে কাজের লোক মালতী মাসিকে নিয়ে দোতলায় থাকুক, আর একতলাটা আমি আমার পরিচিত পরিবার দেখে ভাড়া দিয়ে দেব। প্রতিদিন রাত্রে দোকান থেকে বাড়ি ফেরার পথে আমি মাকে দেখতে আসব। তাছাড়া সপ্তাহে সপ্তাহে তোমার দিদিও মায়ের কাছে যাবে। আমরা তো এই শহরেই থাকি, তোমাদের বাড়িটা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। এটা কি এমন দূরত্ব? এখানে আমরাই মাকে দেখাশোনা করব। তাপসের কথা শুনে খুবই নিশ্চিন্ত হয় রূপম। বলে, জামাইবাবু, তুমি তাহলে মাকে দেখো। তুমি এখন মায়ের বড় ছেলে। তারপর থেকে সবই তাপসের ব্যবস্থা মতো চলছিল। তাপস তার কথা রেখেছে। প্রতিদিন শাশুড়িকে দেখতে যাওয়া, দোকানের ছেলেদের দিয়ে তার মাসকাবারি বাজার এনে দেওয়া, রোগী ডাক্তার দেখানো, ঔষধপত্র কিনে দিয়ে আসা, সবই করে। এমনকি প্রতি বছর নিজ খরচে শাশুড়ি মায়ের টিকিট কেটে নিজের বাবা মায়ের সাথে শ্রীরাম ট্রাভেলসের তত্ত্বাবধানে ভারতবর্ষের বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘুরতে পাঠায়। সুনীতি দেবীও সকলের কাছে প্রশংসা করে বলেন, তাপস আমার জামাই নয়, বড় ছেলে। নিজের ছেলে আমার এত খেয়াল রাখে না যেটা তাপস রাখে। অথচ সংসারের দায়িত্ব সামলে মায়ের কাছে এসে মাঝে মাঝে থাকে। কোভিড পরিস্থিতিতে অনেক স্থিতাবস্থা পাল্টে যায়। সুনীতি দেবীর নিচের তলার ভাড়াটিয়া দুটো পরিবার এবারে ছেড়ে নিজের নিজের বাড়িতে ফিরে গেছে। পুরো একতলাটা এখন খালি পড়ে আছে। এমন সময় একদিন অতসীদের বাড়িতে রাত্রে
ডিনারের টেবিলে কথাটা ওঠে। অতসীর ভাসুর সপ্তক বলে, ভাই, তোর শ্বশুরবাড়ির একতলাটা তো ফাঁকা আছে। আমরা কয়েকদিন থেকেই ভেবেছি এলআইসির দিকে আরও একটা মশলার দোকান দেব, কিন্তু এতদিন প্রপার কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এখন ভেবে দেখ, অতসীদের বাড়িটা আমাদের কাজে লাগতে পারে। মাসিমার কাছে এখন একতলাটা পুরো ভাড়া নিয়ে একটু মডিফিকেশন করে নিয়ে সামনের দিকটা দোকান ও পেছনের দিকটা মশলার গোডাউন, দুটো কাজই আমাদের চলে যাবে। ভেবে দেখ একবার। দাদার কথা শুনে তাপস বলে, ব্যাপারটা আমিও ভেবেছি দাদা, কিন্তু শাশুড়ি মা কীভাবে বিষয়টা নেবেন সেটা ভেবেই বলতে পারি না কিছু। আরে ভাই, এতে এত অস্বস্তির কী আছে? আমরা তো এমনি এমনি নেব না, মাসের শেষে মাসিমাকে মোটা অঙ্কের ভাড়া দেব, বাজার দর অনুযায়ী সবাই যেমন দেয়। ছেলেদের কথা শুনে দেবদুলালবাবু বলেন, তাছাড়া এটাও তো সত্যি, বেয়ানের ওই বাড়িটার অংশীদার রূপম ও আমাদের অতসী দুজনেই। তাই একতলাটা আমাদের ভাড়া দিতে বেয়ানের আপত্তি থাকার কথা নয়। ওখানে বৌমারও তো অংশ আছে। খাবার টেবিলে বাবা ও দাদাকে বলে এলো রাত্রে তাপস অতসীকে বলে, মায়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে আমার সংকোচ বোধ হচ্ছে। তুমি এ কথাটা মাকে বলো অতসী। আর এ বিষয়ে তোমার মতামত কি? সরল মনে অতসী বলে, তোমার এত সংকোচের কি আছে? তুমি তো আমার মায়ের বড় ছেলে। তোমার প্রস্তাবে মা না করতে পারবে না। এখন আমরা মাকে ভাড়া দিয়েই তো একতলাটা নেব। তবে ভবিষ্যতে ও বাড়িতে আমারও একটা অংশ আছে, তুমি চিন্তা করো না। আমি মাকে আগামীকালই কথাটা বলবো। পরদিন অতসীর কথা শুনে দপ করে মুখের হাসিটা নিভে যায় সুনীতি দেবীর। তবুও তিনি তা গোপন করে নেন। মেয়েকে বলেন, আমাকে একটু ভাবার সময় দে তোরা, রূপুর সাথে একবার কথা বলে দেখি। তবে তোকে কিছু বলতে হবে না, আমি রূপুর সাথে আলোচনা করে তোকে জানাবো। মায়ের কথা শুনে খুবই নিশ্চিন্ত থাকে অতসী ও তাপস। ওরা জানে এ ব্যাপারে রূপমের আপত্তি থাকার কোনো কারণ নেই। এরপর ঘটনাপ্রবাহ দ্রুতই পাল্টে যেতে থাকে। কিছুদিন বাদেই পুনে থেকে রূপম ও তৃণা মেদিনীপুরে আসে। এখানে দিন 15 থেকে যায় তারা। মাঝে দুদিন দিদির বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে দিদি জামাইবাবু ভাগ্নের সঙ্গে আনন্দ করে গেছে। এতদিন পর ভাই আসাতে অতসী ভীষণ খুশি হয়েছিল। তাই মনের আনন্দে ভাইয়ের কাছে আর বাড়ির কথা কিছু বলেনি। রূপম চলে যাওয়ার দিন 2 পর তাপসের সঙ্গে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিল অতসী। বাড়ি ফেরার পথে মায়ের জন্য কড়া পাকের সন্দেশ কিনে নিয়ে সুনীতি দেবীকে দিতে যায় দুজনে। দোতলায় মায়ের ঘরে যেতে গিয়ে কয়েকটা কথা শুনে দুজনেই পুরো পাথরের মূর্তির মতো স্থির হয়ে যায়। তার মা ফোনে তার বোন লতিকা মাসিকে বলছে, আজকালের দিনে মানুষ ছাড়া বড় দায় রে লতু। কথাই বলে না, জন জামাই ভাগনা 3 নয় আপনা। আমার জামাই তাপসকে আমি আমার বড় ছেলের মতো দেখতাম, কিন্তু তাপস যে এত স্বার্থপর এই প্রথম জানলাম। আমার এত সেবা করা, খেয়াল রাখা সব মিথ্যে নাটক। তাপস আর ওর বাবা দাদার আমাদের বাড়িটার দিকে নজর। মেয়েকে বলতে পাঠিয়েছে বাড়ির নিচের তলাটা ওদের ভাড়া দেওয়ার জন্য। একবার জামাইকে বাড়ি ভাড়া দিলে আর তাকে তুলতে পারবো তুই বল? তারপর একটু শুনে ফের বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও তো বোকা নই, অতসীকে তো বিয়ে দিয়ে দিয়েছি। এখন এই বাড়ি, ব্যাংকে টাকা সব আমার রূপুর প্রাপ্য। এজন্যই তো তড়িঘড়ি করে রূপুকে পুনে থেকে ডেকে এনে বাড়ির দলিলপত্র সব কিছু রূপমের নামে আমি দানপত্র করে দিলাম। রূপম ওর এক পরিচিত বন্ধুকে পুরো নিচের তলাটা ভাড়া দেবে। সব কথাবার্তা ঠিক করে গেছে। ভাগ্যিস তোর জামাইবাবু বাড়িটা আমার নামে করেছিল, তাই আমি গোপনে সব সম্পত্তি রূপুর নামে দানপত্র করে দিয়েছি। আবার একটু শুনে বলেন, ওই বোকা মেয়েটাকে আমি ঠিক কিছু না কিছু বলে বুঝিয়ে দেব। আর ওর জন্য আমার কিছু গয়না আছে, আমি মরে যাওয়ার পর অতসী ও তৃণা দুজনেই ভাগ পাবে। এসব কথা শুনেই তাপস দৌড়ে নিচে নেমে নিজের বাইকের কাছে চলে আসে। পেছনে পেছনে মাথা নিচু করে চোখের জল ফেলতে ফেলতে অতসী আসে। তারপর দুজনে সারা রাস্তা কোনো কথা বলে না, বাড়ি ফিরে যায়। অত্যন্ত রাগে ক্ষোভে তাপস বাড়িতে গিয়ে নিজের বাবা মায়ের কাছে শাশুড়ি মায়ের সব কথা বলে দেয়। এসব শুনে সবাই অতসীর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, যেন সেই অপরাধী, তার মা নয়। সেই যেন বড়সড় কোনো পাপ কাজ করে ফেলেছে। দেবদুলাল বাবু তাপসকে বলেন, মন খারাপ করিস না। এতদিন নিজের মায়ের মতো ভালোবেসে আগলে রেখেছিলি তো, তাই আঘাতটা জোরে লেগেছে। এবার ওনাকে ছেড়ে দে। আজ থেকে ওনার যাবতীয় দায় দায়িত্ব রূপম বেছে নিক। আর ভগবানের কৃপায় আমাদের যা আছে তাতে আমাদের সারা জীবন হেসে খেলে ভালোভাবে কেটে যাবে। অপরের সম্পত্তি আমাদের কোনো দরকার নেই। ওদের ব্যাপার বৌমা ও রূপম 2 ভাই বোনে বুঝে নিক। তোরা বরং ভালোভাবে খোঁজ খবর কর। রাস্তার ধারে একটা ভালো জায়গা ভাড়া নিয়ে আরেকটা দোকান করব আমরা। কিন্তু অতসীকে কেউ বিন্দুমাত্র সান্ত্বনা দেয় না। রাত্রে নিজের শোবার ঘরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে সে। বিগত 2-3 দিন ধরে বউকে শুকনো মুখে ঘুরতে দেখে তাপস বলেন,
শোনো অতসী, মায়ের কথাগুলোতে আমার চেয়েও বেশি তোমার দুঃখ লেগেছে আমি জানি, কিন্তু বিষয়টা এখানেই ইতি করো। এভাবে মনে মনে গুমড়ে থাকলে তোমার শরীর খারাপ করবে। স্বামীর সস্নেহ প্রশ্রয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে অতসী। মা আমাদের সম্বন্ধে এরকম ভাবলো, লুকিয়ে গোপনে ভাইকে বাবার বাড়িটা লিখে দিল, আর ভাইও গোপনে সব সম্পত্তি মায়ের কাছ থেকে নিজের নামে করিয়ে নিল। আমাকে একবারও কেউ জানালো না পর্যন্ত। মায়ের কাছে শুধু ভাই আপন, আর আমি পর। ওরা মনে মনে আমাকে এতটা পর ভাবে। তাপস, নিজের মা, নিজের ভাই, আমি ওদের কেউ নই। কান্নার দমকে কথা জড়িয়ে যায় তার। তাপস সান্ত্বনা দেয়, কি করবে বলো? তোমার মায়ের মনে, ভাইয়ের মনে কি চলছে তা ওরাই জানে, আমরা কিভাবে জানবো? তবে তুমি তো ওনার মেয়ে, উনি এখানে একা থাকেন, তাই ওনার প্রতি কর্তব্য অবহেলা করো না। আমি আর ও বাড়িতে পা দেব না। তবে তুমি গেলে এ বাড়ির কেউ আপত্তি করবে না। আমি আমার মাকে ঠিক বুঝিয়ে দেব। এখন একটু ঘুমিয়ে নাও প্লিজ। রাত্রে ঘুমের ঘুরে অতসী স্বপ্ন দেখে বাবা মা, সে ও ভাই চারজনে দীঘা বেড়াতে গেছে, আর সেখানে সমুদ্রের তীরে বালির ঘর তৈরি করে ভাই আর সে খেলছে। ঘুমাতে ঘুমাতে হেসে ফেলে অতসী। তাপস ঘুমন্ত স্ত্রীর দিকে কোমল চোখে তাকিয়ে থাকে, আর মনে মনে ভাবে, সত্যিই আজকাল মানুষ চেনা বড় দায়। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, আর পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।